নদীমাতৃক দেশ বাংলাদেশ, অথচ নদী দখল চলে মহা উৎসবে। মহা উৎসব বললেও ভুল হবে, প্রকাশ্য দিবালোকে নদীর জায়গা দখল হচ্ছে। তারপরও নদী রক্ষায় কার্যকর কোনো ভূমিকা চোখে পড়ছে না। লোক দেখানো অভিযানে চুনোপুটিদের উচ্ছেদ করলেও বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পায় নজরদারি প্রতিষ্ঠানগুলো। উল্টো নদী খেকোদেরকেই পুরস্কৃত করা হচ্ছে। এক পরিসংখ্যান বলছে, স্বাধীনতার পর ৫০০রও অধিক নদী গায়েব হয়েছে দেশের মানচিত্র থেকে। তালাশের এবারের অনুসন্ধান গায়েবী নদী। নদী দখল আর ব্যক্তি হত্যা একই, কিন্তু আদালতের এই কঠোর নির্দেশ আর বাস্তবতা একেবারেই ভিন্ন। উন্নয়নের স্বার্থে বা উন্নয়নের দোহাই দেখিয়ে দেশের বড় বড় শিল্প কলকারখানাগুলো নদী দখল করে নিচ্ছে। এমনকি প্রশাসনের যোগ সাজসেও গায়েব হয়ে যাচ্ছে অনেক নদী। নদী প্রাণ, নদী জীবন। নদী না বাঁচলে বাঁচবে না জনপদ। তারপরও কোনোভাবেই যেন নদী দখল দূষণকে প্রতিরোধ করা যাচ্ছে না, যে কারণে আমরা হারিয়েছি অনেক নদী। তাই নদী এক বহমান কান্নার নাম। নদীর খোঁজে আমাদের এবারের গন্তব্য ময়মনসিংহের তারাকান্দা উপজেলার চারিয়া গ্রামে। উপজেলার রামপুর, চারুলিতলা, চারিয়া এমন অন্তত ২০ থেকে ২৫টি গ্রামের বুক চিরে বয়ে চলেছে শান্ত নদী কালিয়ান। গ্রামের সবুজ শ্যামল প্রকৃতির বুকে নদীর জলে ভাসছে মাচা, যেখানে বসে মাছ ধরছেন স্থানীয়রা। শহরের কোলাহল আর শিল্প কলকারখানার বিষাক্ত ছোবল এখনও পৌঁছায়নি সেখানে। তাই কালিয়ান আজও টিকে আছে তার নিজস্ব স্বচ্ছতা ও প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে। যদিও বছর খানেক আগে এমন দৃশ্য দেখা ছিল অবাস্তব এক কল্পনা। ২০২৪ সালে ৩ বছরের জন্য স্থানীয় প্রভাবশালীদের কাছে আস্ত নদী ইজারা দেয় উপজেলা প্রশাসন। তারপর থেকে নদী থেকে মাছ ধরা নিষিদ্ধ ছিল গ্রামবাসীর জন্য। কয়েক কিলোমিটার জুড়ে বাঁধ দিয়ে শুরু হয় মাছ চাষের বাণিজ্যিক দখল। নদীর বুক চিরে আজও রয়ে গেছে সেই দখল আর অবরুদ্ধতার ক্ষতচিহ্ন। এরা কিন্তু নদী, তারা ওরা বিল বিলটা কেন না, ওই আমালে অনেকজনের নেতাকর্মী ধরিয়া তারা শ্বাস করছে 2 দিয়ে বান দিয়া। তারা বিল রূপে রূপান্তরিত করছে। মানে কেমনে করলে তারা কি হিসাব কিতাব তারাই জানে। মানে সে আনার পরে থেকে মনে হয় পাবলিকে গোসল করতেও পারে না, মুহ ধুইতে পারে না, নামতেই দেয় না। তবে সরকার বদলের পর পরিস্থিতিতে আসে কিছুটা পরিবর্তন। এখন নদীতে মাছ ধরা উন্মুক্ত হলেও শুষ্ক মৌসুমে আবারও নদী বেদখল হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তখন আবার হিরবার দিয়ে তারা অন্য সৃষ্টি করে ডাক দিয়ে কিংবা এই করে হাবলিয়ে কিংবা মানতো না। ছোট ছোট আকারের দখল এখনও রয়ে গেছে, যা দৃশ্যমান। মোট কথা, নদীকে ব্যক্তিগত সম্পত্তিতে বানিয়ে নিয়েছেন এখানকার অনেকেই। অবাক করার বিষয় হচ্ছে, জাতীয় নদী রক্ষা কমিশন ও পানি উন্নয়ন বোর্ডের তালিকাতেও পাওয়া গেল না কালিয়ান নদীর নাম। স্থানীয়দের কাছে নদী, কিন্তু কাগজপত্রে করা হয়েছে বিল। এটা ছোটবেলা থেকে দেখতেছিলাম নদী, আমার দাদারা, বর বাপ খোর দাদা সহ নদী যা। নদ নদী দেশের জাতীয় সম্পদ, এ কথা আমরা সকলে জানি, কিন্তু ময়মনসিংহের তারাকান্দায় ঘটেছে ভিন্ন চিত্র। আদালতের স্পষ্ট নির্দেশনা অমান্য করে অপকর্ম করল কারা? আর কেনই বা উপজেলা প্রশাসন একটি জীবন্ত নদীকে বিল বানিয়ে ইজারা দিল? এমনকি দেশের নদ নদীর তালিকাতেও নেই কালিয়ানা নদীর নাম। অনুসন্ধানে নেমে জানা যায়, নদী নিয়ে এর আগেও প্রভাবশালীদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিল গ্রামবাসীরা। পরে তা গড়ায় মামলা পর্যন্ত। ২০০৪ সালের মামলার রায় আসে ৫ বছর পর। আদালত কালিয়ানকে নদী হিসেবে উল্লেখ করে আসামি হিসেবে গ্রামবাসীদের মামলা থেকে অব্যাহতি দেয়। ঠিক একই ঘটনা আবারও ঘটে ২০২৪ সালে এসে। ২০০৪ সালে কালিদাস সংস্থা নিয়েছেন নদী।
নেওয়ার পর থেকে যখন নিছে তখন কিন্তু আমরা মাছ মেরা খাইতে পারতাম বাংলা মাছ, আমরা তো বাংলা মাছের আশায়। চুক্তি অনুযায়ী ইজারার কিস্তি পরিশোধের একটি নোটিশে দেখা যায় জেলা প্রশাসন কালিয়ানকে বিল হিসেবে উল্লেখ করে জলমহলের আওতায় মানিক মিয়া নামের একজন মৎস্যজীবীকে ইজারা দিয়েছে। বিনিময়ে ৩ বছরে জেলা রাজস্ব খাতে জমা দিতে হবে প্রায় ২ লাখ টাকা। এবার মানিক মিয়ার খোঁজে তালাশ টিম। অনেক তল্লাশির পর তারই ইজারাকৃত জায়গার অপর প্রান্তে পাওয়া যায় তাকে। কালিয়ানা নদী সমাজভিত্তিক মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি তিনি। মূল ঘটনা কি ঘটেছিল তা জানতে চাই আমরা। ডিসির মাধ্যমে ডিসি আমরা ব্যাংকে জমা দিই, এটা আমরা সমিতি আছে। এটা কথাবার্তার এক পর্যায়ে তিনি জানান ইজারা তার নামে হলেও বিনিয়োগ করেছেন আরেকজন। আপনাদের সাথে ইনভেস্টটা করছে কে? কন্ট্রাক্টর কি নাম ওনার? সিরাজুল ইসলাম, ময়মনসিংহ শিপ বিল্ডার্সের মালিক। বেআইনিভাবে নদী ইজারা নেয়ার কথা স্বীকার করেন তিনি। আমি সমিতি কিছু না, এটা সত্য কথা। আমি ইনভেস্ট করছি, তারা গরিব মানুষ আমাকে ধরছে যে চাচা আমরা কিছু টাকা বসালে আমাদেরকে ই করে দেন, আমরা এটা চাষবাস করি। সরকারের ২০০৯ সালের জলমহল নীতি অনুযায়ী মৎস্যজীবীদের সংগঠন ছাড়া কোনো ব্যক্তিকে জলমহল ইজারা দেয়া যাবে না। বিশেষজ্ঞরা বলছেন পুরো প্রক্রিয়াটি করা হয়েছে সম্পূর্ণ বেআইনিভাবে। কোনো ব্যক্তি, কোনো সরকারি প্রতিষ্ঠান বা সরকারি ব্যক্তি কখনোই নদীকে ইজারা দেওয়ার কোনো এখতিয়ার তার নাই। এটা যদি করে থাকে সেটা গর্হিত কাজ। নদীর উপর করা ব্রিজের পাশের নাম ফলকের দিকে নজর পড়ে আমাদের। সেখানেও স্পষ্ট করে লেখা আছে কালনী নদী, যার অন্য নাম কালিয়ান। উপজেলা ভূমি অফিসের ওয়েবসাইটেও এ নামে পাওয়া যায় নদীর অস্তিত্ব। তাহলে কেন নদী হিসেবে স্বীকৃতি পেল না কালিয়ান? নদীর মূল তালিকা থেকে কেনই বা গায়েব করা হলো এর নাম? জানতে চাই উপজেলা ভূমি অফিসারের কাছে। যেহেতু কালিয়ান বিল ২০ একরের ঊর্ধ্বের একটি জলমহল, এর ইজারা কার্যক্রম জেলা পরিষদের পক্ষ থেকে করা হয়। কালিয়ান বিলের ইজারা কার্যক্রম সম্পর্কে আপনারা আরও বিস্তারিত আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যারের কাছে শুনতে পাবেন। দখল ও দূষণে বিপর্যস্ত নদীগুলো দেখলে মনে হয় প্রশাসন আসলে কোথায়? উন্নয়নের জন্য শিল্পায়ন অবশ্যই জরুরি, তবে নদীর গতিপথ ধ্বংস করে শিল্পায়ন কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে প্রশ্ন করছেন বিশেষজ্ঞরা। ময়মনসিংহ থেকে এবার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটায় হাজির হয় তালাশ টিম। মেঘনা নদীর শাখা নদী মারিখালির পার ঘুরে দেখা যায় নদীকে তিলে তিলে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হয়েছে। মাইলের পর মাইল এলাকা জুড়ে বালু ফেলে গায়েব করে দেওয়া হয়েছে নদীর জায়গা, বদলে দেওয়া হয়েছে এর গতিপথ। বেআইনিভাবে ধ্বংস করা হয়েছে জলাভূমি ও কৃষি জমি। আমাকে গাং ডাইরেক্ট ছোট করলেছে, গুছু করতে পারি না। গাং আসিল ওইখানে, গাং এখানে আইয়া পড়ছে। পিরোজপুর ইউনিয়নের দুধঘাটায় নদীর তীর ঘেঁষে গড়ে তোলা হয়েছে ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। স্থানীয়রা বলছেন পুরো কারখানাটি গড়ে তোলা হয়েছে নদীর জায়গায়। এই জায়গাটা পুরো নদী, আর এই জায়গাটা সরকারের খাস জায়গায় কোম্পানি নিয়ে গেছে। পানি আইন ২০১৩ অনুযায়ী নদীর সর্বোচ্চ পানির স্তর হতে ১০ মিটার অর্থাৎ ৩০ ফুটেরও বেশি জায়গা পর্যন্ত নদীর তীর হিসেবে বিবেচিত হবে। ড্রোনের চোখেও ধরা পড়ে বেআইনি এ দখলের চিত্র। শুধু ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডে নয়, এ তালিকায় রয়েছে আরও অনেকে। নতুন নতুন দখলের চিত্র ধরা পড়ে তালাশ টিমের ক্যামেরায়। অব্যাহত দখল আর দূষণে বদলে গেছে নদীর রং ও রূপ। একসময় নদীর মাছ ধরে স্থানীয়রা জীবিকা নির্বাহ করলেও এখন মাছের বদলে নদীতে পাওয়া যায় শামুক এবং ময়লা বর্জ্য। মাছ তো নাই বলতেই নাই মাছ। এই যে ফসাবা নিয়ে কাগজ মাগজ মেইলের চতুর্দিকে ময়লা ফালায়া কিচ্ছু নেই গাঙ্গের মধ্যে। গ্রামের আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে আমরা নদীর আরও ভিতরে যেতে চাই, দেখতে চাই কিভাবে দখল হচ্ছে নদী। কিছু দূর যেতেই এক বিশাল বালুর স্তূপের উপর হাজির টিম তালাশের সদস্যরা। কাছ থেকে মনে হতে পারে নদীর বুকে নতুন চর জেগেছে, কিন্তু তা নয়। শত শত একর নদীর জায়গা, জলাভূমি ও কৃষি জমি বালু দিয়ে ভরাট করা হয়েছে। ভরাট করা জায়গায় গড়ে তোলা হয়েছে মুরগির খামার। কোনো নিয়মকানুন না মেনে নদী থেকে বালু তুলে তীরবর্তী এলাকা ভরাট করা হচ্ছে।
এখানেই শেষ নয়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়ির চর সেতুর পাশেই প্রকাশ্যে দখল হচ্ছে নদী। দেশের অর্থনীতিকে সচল রাখতে নদীর ভূমিকা অনেক, কিন্তু শিল্প প্রতিষ্ঠানগুলো নদীর উপকারের চেয়ে ক্ষতি করছে আরও বেশি, এমন অভিযোগ পরিবেশ বিশেষজ্ঞের। শিল্প কারখানা থেকে যেই পরিমাণ রেভিনিউ আমরা পাচ্ছি, তার যে এনভায়রনমেন্টাল কস্ট আমরা যদি চিন্তা করি, দখল দূষণের এনভায়রনমেন্টাল কস্ট নদী কেন্দ্রিক, সেটি কয়েকশো গুণ বেশি হবে। আদালতের নির্দেশনা অমান্য করে কিভাবে নদী দখল ও দূষণ করে পার পেয়ে যাচ্ছে প্রতিষ্ঠানগুলো? বিআইডব্লিউটি এর অনুমোদন, পরিবেশ ছাড়পত্র, ট্রেড লাইসেন্স সবই তো আছে তাদের। নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় নদী দখল নতুন কিছু নয়। শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যক্তিকেন্দ্রিক শত শত দখল চোখে পড়ে এখানে। বেআইনিভাবে নদীর জায়গা, জলাভূমি ও কৃষিজমি দখলের প্রতিবাদে ইউনিক গ্রুপের বিরুদ্ধে 2011 সাল থেকে শুরু করে এখনও মামলা লড়ছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা। তো আমরা একটা অ্যাপ্লিকেশন ফর ইনজাংশন দিলাম অনারেবল চেম্বার জজে। তখন চেম্বার জজ এটাকে আমাদের অ্যাপ্লিকেশনটা অ্যালাউ করলেন এবং মাটি ভরাটের উপর নিষেধাজ্ঞা দিলেন। সেই নিষেধাজ্ঞা এখনও পর্যন্ত বলবৎ। তবে আমরা মাঝে মাঝেই খবর পাই এলাকাবাসীর কাছ থেকে যে সেখানে আবার কিছু কিছু জায়গায় মাটি ভরাট করার চেষ্টা করা হচ্ছে। চোখের সামনে লঙ্ঘন হচ্ছে আইন, অবমাননা হচ্ছে আদালতের নির্দেশ, তারপরও কোনো এক অদৃশ্য শক্তি ঘুরে দাঁড়াতে দিচ্ছে না নদীকে। নদীর জায়গা দখলের অভিযোগ অস্বীকার করেন ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের এক কর্মকর্তা। এটা নাম ইউনিক, কিন্তু এটা ইউনিকের কোনো মানে ওই ইউনিক এর সাথে কোনো ই নাই। এখন বিদ্যুৎ কেন্দ্রটা আছে সেটাও তো নদীর জায়গার উপরে। না ওখানে নদীর জায়গা, ওখানে 100% একদম আমাদের কেনা জমি সবকিছু করা, একদম ব্যক্তিগত জমি কেনা ওইভাবে করা, এখানে কোনো কিছু নেই। নদী দখল ও দূষণ নিয়ে স্থানীয় পরিবেশ আন্দোলন কর্মীরা সোচ্চার থাকলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। কোম্পানিগুলো আসলে নদীর দাঁড়টাকে বেছে নেয়, তীরটাকে বেছে নেয়। কেন নেয়? সেটা হলো তার যদি সে যদি 4-5% জায়গা কিনে সে দখল করতে পারে এর দ্বিগুণ। নিজেদের ব্যর্থতা মানতেও চাচ্ছে না জেলা প্রশাসন। আমরা তো নিচ্ছি, একবারে তো সবগুলো কাজ আমরা একসাথে করতে পারবো না, আমাদেরকে তো এইভাবে পর্যায়ক্রমে করতে হবে। আমরা তো আর আইন অমান্য করে করতে পারবো না, আমাদের কিন্তু প্রসেস ফলো করে করতে হবে। নদীর দখল ও দূষণ প্রতিরোধে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের মধ্যে রয়েছে হাজারো আইনি জটিলতা, আর এই আইনের ফাঁকফোকর দিয়েই বেরিয়ে যাচ্ছে নদীর দখল ও দূষণকারীরা। অবস্থা এমন বেগতিক যে উল্টো নদীর দখলকারীদেরকেই পুরস্কৃত করা হচ্ছে। 4 মিনিট পর ফিরছি। 2019 সালে উচ্চ আদালত নদীর জায়গা ও সীমানা সহ সবকিছু নির্ধারণ করে দিলেও প্রভাবশালীদের কাছে যেন সবসময়ই নিরুপায় প্রশাসন। দেশের সবচেয়ে বেশি দখল ও দূষণের শিকার নদীগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গাজীপুরের লবলং। তবে এখন এটি নদী নাকি নালা সেটা বোঝা বড় দায়। গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুরের বিশাল এই জলাভূমি থেকে লবলং নদীর উৎপত্তি। লবলং সাগর খ্যাত এই নদী ছিল একসময় স্থানীয়দের জীবিকার উৎস, অথচ এখন এই নদী তাদের কান্নার কারণ হয়ে পড়েছে। কথা হয় স্থানীয় কৃষক জসিম উদ্দিনের সঙ্গে। ধান হসির 2টা হসির করতাম, খাইতাম, পাইকার 20 মণ, 25 মণ, 30 মণ ধান একটু, খালো মাছ মারতাম, গরু বাছুর রাখতাম, ছাগল চোখে রাখতাম, অনেক কিছুই রাখতেছি না। হাজার হাজার মানুষ একসময় কৃষিকাজ, গোসল সহ গৃহস্থলীর বিভিন্ন কাজে এই নদীর পানি ব্যবহার করত, কিন্তু শিল্পের বর্জ্যে কালচে রং ধারণ করায় এই পানি এখন কোনো কাজে আসে না। দুর্গন্ধে এই নদীর পাশ দিয়ে হেঁটে চলাও দায় হয়ে পড়েছে। এখানে আর কোনো ফসল উৎপাদন করা যায় না, কোনো মাছ চাষ করা যায় না। টানে যে আমরা কিছু শীতের সময় রবি শস্য করি, ওইগুলো হয় না। আইন কি তাহলে গরিবের হাত করা আর বড় লোকদের জন্য মাথার মুকুট? দেশের নদ নদী থেকে চুনোপুটিদের উচ্ছেদ করা হলেও রাঘব বোয়ালরা একেবারেই থাকছেন ধরাছোঁয়ার বাইরে। লবলং নদীর উৎপত্তিস্থল থেকেই শুরু হয় দখল। শিল্প প্রতিষ্ঠানগুলো যে যেভাবে পেরেছে দখল করেছে নদী। ক্যামেরার চোখেও ধরা পড়ে এমন নির্মম চিত্র। গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুরেই উৎপত্তিস্থল লবলং নদীর পাড় দখল করে রাস্তা করেছে
ডেকো গার্মেন্টস লিমিটেড। যদিও জায়গাটি তারা কিনেছে সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রির কাছ থেকে। নদী আন্দোলন কর্মীরা বলছেন, নদী দখলের প্রথম পেরেকটাই মেরেছিল সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড। নদীকে আসলে একেবারে হত্যা করা হয়েছে, এটা কিন্তু এখনকার কথা না, আমরা গত 10-12 বছর যাবত এই কথা বলে আসছি এবং এই হত্যার পরিমাণ কিন্তু প্রতিদিন বাড়ছে। ঘটনার সত্যতা জানতে ডেকো গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে কারখানায় হাজির হয় তালাশ টিমের সদস্যরা। এটা অনেকবার সাংবাদিকরা আসছে, এসির এনআরসি ইউনিভার্সিটি মাইকারের কথা তাদের বুঝে নিয়েছে। পরে প্রতিষ্ঠানটির সিনিয়র জেনারেল ম্যানেজার নদী দখলের বিষয়টি অস্বীকার করেন। আপনার সেলবোর জায়গায় আমাকে কিনছি, সেখানে তাদের মিউটেশন হয়েছে, তাদের নামে দলিল আছে। আমি একজনের জায়গা তো ইচ্ছা করলে কিনতে পারি না, তার যদি ডকুমেন্টস না থাকে তাহলে আমি কিনলাম কি করে জায়গাটা। লবলং নদী দখল দূষণের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম এক্স সিরামিক্স লিমিটেড। আস্ত নদীকে নিজেদের ব্যক্তিগত ড্রেন বানিয়ে ব্যবহার করছে প্রতিষ্ঠানটি। নদী রক্ষায় যত আইন আছে সবই যেন তাদের কাছে তুচ্ছ। কারখানার বর্জ্যে বিষাক্ত হচ্ছে চারপাশের পরিবেশ, উর্বরতা হারিয়েছে শত শত একর জমি। দেখেন, এক্স সিরামিক্স এখান থেকে প্রায় 1 কিলোমিটারের উপরে জায়গা তারা দখল করে নিয়েছে। যে আমাদের লবলং নদীতে যে পানিটা প্রবাহমান স্রোত, এই স্রোতটা কিন্তু আর নাই। লবলং দখল ও দূষণ থেকে রক্ষায় দখলদারদের বিরুদ্ধে আদালতে মামলা করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা। এখানে যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে তাদের ইটিপি সচল আছে কিনা এইটা পর্যবেক্ষণ করে 6 মাসের মধ্যে আদালতের নির্দেশনা অনুযায়ী রিপোর্ট প্রদান করার জন্য আদালত নির্দেশ দিয়েছিল। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও আমরা দেখেছি কোনো বিবাদী কোনো কমপ্লায়েন্স আদালতে প্রদান করেনি। এবং খুব ইন্টারেস্টিং কথা যে ওই নদী দূষণকারী একটি প্রতিষ্ঠানকে সাম্প্রতিক একটি গ্রিন সার্টিফিকেটও প্রদান করা হয়েছে। এত অভিযোগের পর গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2025 কিভাবে পেল এক্স সিরামিক্স, তার ব্যাখ্যা দিলেন কোম্পানিটির এই পরিচালক। কার্যত দেখা যাচ্ছে আমাদের এটা একটা জিরো ওয়েস্টেজ, জিরো এমিশন, জিরো ডিসচার্জ একটা ফ্যাক্টরি। এই সবের কথা চিন্তা করে এইগুলি এসে সারেজমিনে পরীক্ষা করেই বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি এসে আমাদেরকে এই গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ডটা দেয়। তবে নদী দখলের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার না করে উল্টো প্রশাসনের তদন্তকে ভুল বললেন প্রতিষ্ঠানটির এই কর্মকর্তা। হয় আপনি ঠিক, নয় উপজেলা প্রশাসন ঠিক, তাই তো? এটাই তো হওয়ার কথা। এটা আমি এতটুকু বলবো 100% মেজারমেন্টটা কারেক্ট হয়নি। বাংলাদেশ পানি আইন 2013 অনুযায়ী নদীর ফোরশোর 10 মিটার সংক্রান্ত বিধান এক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই রায় একেবারে নদী রক্ষা কমিশনের রায়। এটার ফটোকপি আমি এগুলো দিব না। শস্যের মধ্যে ভূত নাকি আইনি জটিলতার মারপ্যাচ? কেন দেশের নদ নদীগুলো দখল ও দূষণের হাত থেকে রেহাই পাচ্ছে না, সে বিচার না হয় আপনাদের হাতেই ছেড়ে দিলাম। এতক্ষণ আমরা বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক নদীর দখলের চিত্র দেখালেও এবার আমরা দেখাবো সরকারি প্রতিষ্ঠানের দখলদারিত্ব। ডেমরা ও রূপগঞ্জ এলাকার মাঝ দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা ও বালু নদীর মোহনায় ভাসমান চরে ইকো পার্ক করতে যাচ্ছে বিআইডব্লিউটিএ। স্থানীয়রা জানায়, গেল বছর তাদের কার্যক্রম শুরু করে বিআইডব্লিউটিএ। বর্তমানে বন্ধ থাকলেও কিছুদিন পর আবারও কাজ শুরু করবে প্রতিষ্ঠানটি। নিজের অজান্তেই মনে প্রশ্ন জাগে, অন্যের বেলায় নদীর চর তীর দখল করা নিষিদ্ধ হলেও বিআইডব্লিউটিএর বেলায় কি তা ভিন্ন? যদিও বিআইডব্লিউটিএর এই কর্মকর্তা বলছেন, আদালতের নির্দেশেই তারা এই কার্যক্রম হাতে নিয়েছেন। ইকো পার্ক তো আমরা আগেও করেছি এবং সেটা ফোরশোরেই নদীর তীরভূমিতে আমরা কিন্তু এগুলো করছি, নাহলে তো এগুলো দখল হয়ে যাবে। যখন পড়েছিল একদম পরিত্যক্ত অবস্থায়, পূর্বের ছবি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। বিআইডব্লিউটিএর এমন কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক এই পরিচালক। নদীকে তাকে ভরাট করে এই পার্ক করতে তাকে কে যেতে বলেছে? ইকো পার্ক করার আর কোনো জায়গা ছিল না। হাইকোর্টের ওই যে আদেশ যে কখনই এটা লিজ দেয়া যাবে না। সো আমরা তো এই যে আমাদের ওয়াটার বডিজ, এটা তো একটা ওয়াটার রিজার্ভয়ার, এটা লিসে আমাদের যাওয়া উচিত নয়। সবকিছু নিয়ে এবার জাতীয় নদী রক্ষা কমিশনে হাজির হয় টিম তালাশের সদস্যরা। দুইবার চেষ্টা করেও তাদের সাক্ষাৎকার গ্রহণ করতে ব্যর্থ হই আমরা।
কিছু বলার মতো নাই তো এখন। দেশের প্রায় ১৫০০ নদীর অভিভাবকের অবস্থা যদি এমন হয়, তাহলে নদী রক্ষায় কার্যকর ভূমিকার কি বেহাল দশা তা অনুমান করা যায় খুব সহজেই। বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র সামাজিক সচেতনতা আর নাগরিক আন্দোলন দিয়ে নদী রক্ষা করা কোনোভাবেই সম্ভব নয়। নদী রক্ষা করতে হলে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা আর শক্ত প্রশাসনিক ব্যবস্থা। আজ বিদায় নিতে হচ্ছে। আজ বিদায় নিলেও ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সেই পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জায়গায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।